হাই, আজকে আমরা পড়ব বেরিলিয়াম কেমিস্ট্রি গ্রুপ 2 বেরিলিয়াম গ্রুপ 2 বেরিলিয়াম কেমিস্ট্রি এবং অ্যালুমিনিয়ামের সাথে এর যে ডায়াগোনাল রিলেশনশিপটা আছে সেটা ভালো করে পড়ার চেষ্টা করব। দেখো বেরিলিয়াম 2+ বা বলতে পারো বেরিলিয়াম সবথেকে গ্রুপের উপরে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো বেরিলিয়াম 2+ আমরা কি জানি গ্রুপের নিচের দিকে নামলে সাইজ বাড়ে। তো বেরিলিয়াম 2+ হচ্ছে সবথেকে স্মল সাইজ, এক্সেপশনালি স্মল সাইজ। তো স্মল সাইজ হওয়ার কারণে আমাদের হাই পোলারাইজেশন পাওয়ার চার্জ বাই সাইজ, সাইজ বলতে পারবো, রেডিয়াস বলতে পারবো, আয়নিক রেডিয়াস। তাহলে বেরিলিয়াম 2+ এর ক্ষেত্রে এই হাই চার্জ ডেন্সিটি হওয়ার কারণে তার পোলারাইজিং পাওয়ার খুব বেশি। কারণে পোলারাইজিং পাওয়ারটা খুবই বেশি। হচ্ছে হাই। এর কারণে এ কি করে না, বেরিলিয়াম ধরো Cl মাইনাস, তো Cl মাইনাস এই অ্যানায়নকে স্ট্রং ডিস্টরশন করে, মানে বিকৃতি ঘটায়, পোলারাইজ করে, এটা দেখেছিলাম, স্ট্রং ডিস্টরশন, স্ট্রং ডিস্টরশন অফ অ্যানায়ন। এবং তার কারণে কি হয়, ওভারল্যাপ বাড়ে। তো ওভারল্যাপের কারণে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ হয়। কোভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে হাই। এবং বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। বুঝতে পারলে? তো বেরিলিয়ামের এই হাই চার্জ ডেন্সিটি হওয়ার কারণে তার পোলারাইজেশন পাওয়ার অত্যন্ত বেশি, এবং তার কারণে সে কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করে। এখন আমরা বেরিলিয়ামের মধ্যে কতগুলো জিনিস পরপর পড়তে হবে, সেটা হচ্ছে ফার্স্ট আমরা পড়বো যে BeCl2, তারপর পড়বো বেরিলিয়াম অক্সাইড, এবং তারপর পড়বো বেরিলিয়ামের হাইড্রোক্সাইড, এবং শেষে আমরা শেষ করবো অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়ামের ডায়াগোনাল রিলেশনশিপ নিয়ে। অ্যামফোটেরিক, বেরিলিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অ্যামফোটেরিক। আমার ভালো করে বোঝার চেষ্টা করো, এই বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে কোভ্যালেন্ট। এটা অ্যানোমালাস বিহেভিয়ারের মধ্যে পড়ে বেরিলিয়ামের। বাকি গ্রুপের মেটালগুলো আয়নিক। কিন্তু ম্যাগনেসিয়াম আমরা পড়েছিলাম, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম 2+ ডায়াগোনাল রিলেশনশিপ দেখায়, সেটা আমরা বলেছিলাম যে ম্যাগনেসিয়াম 2+ ও কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখায়, কারণ এর ক্ষেত্রেও চার্জ ডেন্সিটি রিলেটিভলি হাই হয়, তার কারণে ক্যারেক্টার এটাও কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করে। বাট বেরিলিয়াম ইজ মোর কোভ্যালেন্ট দেন ম্যাগনেসিয়াম, কারণ এর সাইজটা আরো ছোট হওয়ার কারণে চার্জ ডেন্সিটি অনেকটাই বেশি। তাহলে বেরিলিয়ামের ভেরি স্মল সাইজ হওয়ার কারণে তার হাই চার্জ ডেন্সিটি হয়, এবং হাই চার্জ ডেন্সিটির কারণে পোলারাইজিং পাওয়ার বেশি হয়। এর ফলে কি হয় না, অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউড সেটাতে বেশি পরিমাণে ডিস্টরশন বা পোলারাইজেশন হয়, এবং তার কারণে কি হয় না, কোভ্যালেন্ট ক্যারেক্টার খুবই প্রিডমিনেন্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করে। প্রিডমিনেন্টলি প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হয়। এখন এই BeCl2 কে তোমরা যদি ভেপার ফেজে দেখো, তাহলে ভেপার ফেজ এটাকে একক অণু হিসেবে থাকে, এটা লিনিয়ার মনোমার হিসেবেই থাকে। ভেপার ফেজে ভেপার ফেজে BeCl2 এটা লিনিয়ার, তো মাথায় রাখবে
BeCl2 ইন ভেপার বলে দেবে, গ্যাস গ্যাস হলে তাহলে সেটা হবে লিনিয়ার এবং মনোমার। তাহলে BeCl2 হচ্ছে লিনিয়ার, এটা মাথায় রাখবে, BeCl2 হচ্ছে লিনিয়ার। আর এটাকে যদি সলিড স্টেজে বলা হয়, যদি সলিড স্টেট, এই সলিড স্টেটে কিন্তু এটা পলিমার হয়। কি হয় পলিমার হয়, ভালো করে বোঝার চেষ্টা করো যে BeCl2 কি, BeCl2 এখানে বেরিলিয়ামের কথা বাইরে দুটো ইলেকট্রন ছিল, দুটো ক্লোরিনের সাথে যোগ হয়েছে, তাহলে 4 ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে অক্টেট ইনকমপ্লিট, BeCl2 অক্টেট ইনকমপ্লিট মলিকুল। তো এই কি করে না, সলিড স্টেটে পলিমারাইজেশনের মাধ্যমে অক্টেট কমপ্লিট করে। কি হবে, বেরিলিয়াম তার দুটো CL2 সাথে যেভাবে বন্ড বানায়, দেখো ভেপার ফেজে এটা লিনিয়ার, ভেপার ফেজে বেরিলিয়াম এইভাবে থাকে লিনিয়ার, কিন্তু এটা যখন সলিড ফেজে আসছে তখন কিন্তু ক্লোরিনের, এই যে ক্লোরিন অ্যাটম গুলো, ক্লোরিন অ্যাটম কি করে, ক্লোরিন অ্যাটমে কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন সাথে বেরিলিয়ামের সাথে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড বানায়, আর বাকি যে তিনটে লোন পেয়ার থাকে, তিনটে লোন পেয়ার থাকে ক্লোরিনের উপরে, সেই তিনটে কোভ্যালেন্টের তিনটে লোন পেয়ারের মধ্যে একটা লোন পেয়ার থেকে বেরিলিয়ামকে তার ডোনেট করে। যেহেতু দুটো ক্লোরিন অ্যাটম দু জোড়া লোন পেয়ার ডোনেট করে বেরিলিয়ামকে, এর ফলে বেরিলিয়ামের অলরেডি 4টা ইলেকট্রন ছিল, তো এখন টোটাল 8টা ইলেকট্রন হচ্ছে। তো এইভাবে কি হয়, বেরিলিয়াম পলিমার করে, পলিমারের মাধ্যমে সে কিন্তু স্টেবিলিটি লাভ করে। এইভাবে কন্টিনিউয়াস পলিমার চলতে থাকে। বুঝতে পারলে? তো এইটা হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ভেপার স্টেজে গ্যাসিয়াস ফর্মে বেরিলিয়াম মনোমার হিসেবে থাকে এবং সেটা লিনিয়ার, তার জিওমেট্রি জানতে পারে লিনিয়ার আর মনোমার হিসেবে থাকে, কিন্তু তারা গ্যাসিয়াস স্টেজে কি হয়, সেটা কিন্তু পলিমার তৈরি করে। এবার হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। তো বেরিলিয়াম অক্সাইড আমরা কি বলেছি, যে বেরিলিয়াম অক্সাইড হচ্ছে অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিক মানে এটা বেস এবং অ্যাসিড দুজনের সাথে রিঅ্যাকশন করবে। দুজনের সাথে রিঅ্যাকশন কিভাবে করে সেটা আমাদের দেখতে হবে। যে বেস যেহেতু এটা বেসিক ইন নেচার, কারণ অ্যালকালি মেটাল বা অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ 1 এর সব মেটাল গুলো কি হয়, বেসিক ইন নেচার হয়, তাহলে এটাকে যদি তোমরা বেস ভাবো, তাহলে যখন অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে HCl, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলে কি হয়, বেস আর অ্যাসিড রিঅ্যাকশন কি হয়, সল্ট প্লাস ওয়াটার তৈরি হয়, সল্ট প্লাস ওয়াটার, যেখানে ওয়াটার তৈরি হবে আর সল্ট কি হবে, বেরিলিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে চলো ইকুয়েশনটা ব্যালেন্স করা যায়। তাহলে দুটো সেল আছে, এখানে 2 দাও, বেরিলিয়াম একটা বেরিলিয়ামটা মিলে গেছে, দুটো সেল এখানে Cl2 আছে মানে 2 দিলে দুটো সেল হয়ে যাচ্ছে, এবার দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তারা কিন্তু জল বানাচ্ছে, তাহলে ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে। বেরিলিয়াম অক্সাইড যখন অ্যাসিডিক হিসেবে কাজ করবে, অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ করবে এবং তার সাথে যখন তোমরা বেসের রিঅ্যাকশন করাবে, বেসের রিঅ্যাকশন করাবে, তখন কি হচ্ছে, ব্যালেন্স করার জন্য ওয়াটারটা আসতেছে রিঅ্যাকশনে। তো তোমরা যখন রেডক্স রিঅ্যাকশন করবে তখন সেখানে কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্সটা করবে। আসলে তোমাদের সিলেবাসটা দুভাগ করে দেওয়ার কারণে সমস্যা হয়ে গেছে। আগে তোমাদেরকে রেডক্স রিঅ্যাকশন করানো হতো, ওখানে ব্যালেন্স করানো হতো, তারপরে এস ব্লক পি ব্লক করানো হতো। তো যেহেতু তোমরা এখন রিডক্স শিখোনি, তার জন্য তোমাদের ব্যালেন্সের কোশ্চেন আসবে না। তাই ব্যালেন্সের জন্য, এই যে ব্যালেন্স করার জন্য এখানে ওয়াটার এসছে, আগে রিঅ্যাকশন ওয়াটার ছিল না, কিন্তু রিঅ্যাকশন ওয়াটার এসছে। তো এখানে ব্যালেন্স করার জন্য রিঅ্যাকশনে ওয়াটার এসছে, তো এখানে যেটা তৈরি হয় Na2BOH4। বুঝতে পারলে? এখানে কিন্তু বেরিলিয়াম কি হচ্ছে, এখানে বেরিলিয়াম কিন্তু 4টা OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করে এবং 2 মাইনাস কমপ্লেক্স তৈরি করে, 2 মাইনাস বেরিলিয়ামের উপরে 2 মাইনাস রয়েছে, কারণ দুটো Na প্লাস আর 2 মাইনাস, 2 মাইনাস আছে আর দুটো Na প্লাস। এখানে বেরিলিয়াম টেট্রা অ্যাকোয়া কমপ্লেক্স তৈরি করে, টেট্রা হাইড্রক্সি কমপ্লেক্স। এটা হচ্ছে অ্যাসিড হিসেবে যখন বেরিলিয়াম অ্যাসিড হিসেবে যখন সে রিঅ্যাক্ট করে। তো বেরিলিয়াম অক্সাইড হচ্ছে অ্যাম্ফোটেরিক, আমরা দেখলাম অ্যাসিড এবং বেসের সাথে তার রিঅ্যাকশন। এরপর আমাদের পড়তে হবে বেরিলিয়াম হাইড্রোক্সাইড। তো বেরিলিয়াম হাইড্রোক্সাইড কিভাবে বানাবো, না বেরিলিয়ামকে মেটালকে যদি ওয়াটারের সাথে রিঅ্যাকশন করা হয় তাহলে বেরিলিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, সেটা আমরা আগের ক্লাসে পড়েছি। তো বেরিলিয়াম হাইড্রোক্সাইডও কি না অ্যাম্ফোটেরিক, অ্যাম্ফোটেরিক, তাও কি করে না অ্যাসিড বেসের মতো কাজ করে। তাহলে যখন বেরিলিয়াম হাইড্রোক্সাইড
বেরিলিয়াম হাইড্রোক্সাইড অ্যাকচুয়ালি বেস হিসেবে কাজ করবে, বেস। তখন আমাদের অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করাতে হবে। তখন অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলে কি তৈরি হবে? একই রকম ভাবে সল্ট BeCl2 প্লাস ওয়াটার তৈরি হবে, যা রিঅ্যাকশনটা ব্যালেন্স করে রাখছে না। একই রকম ভাবে বেরিলিয়াম বেরিলিয়াম একটা করে মিলে গেছে, দুটো ক্লোরিন আছে, এদিকে দুটো ক্লোরিন আছে, তাহলে এদিকে দুটো ক্লোরিন করলাম। এবার দেখো দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন প্লাস দুটো অক্সিজেন, তাহলে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে একটা ওয়াটার মলিকিউল তৈরি করবে। আরেক আরেকটা অক্সিজেন দুটো হাইড্রোজেন সাথে মিলে আরেকটা ওয়াটার মলিকিউল তৈরি করবে, তাহলে তো দু মলিকিউল ওয়াটার তৈরি হবে, তার জন্য দুই হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যালেন্স রিঅ্যাকশন। তো বেরিলিয়াম এবং হাইড্রোক্সাইড অ্যাজ এ বেস হিসেবে যখন রিঅ্যাক্ট করবে তখন সে সল্ট আর জল তৈরি করবে। এরপরে বেরিলিয়াম হাইড্রোক্সাইড যখন এই যে অ্যাসিড হিসেবে কাজ করবে তখন তার সাথে কি হবে? বেসের রিঅ্যাকশন হবে। NaOH যে রিঅ্যাকশন করলে কি হবে? একই রকম ভাবে NaOH এর সাথে যদি রিঅ্যাকশন করো একই জিনিসই তৈরি হবে, বেরিলিয়াম OH হোল 4 Na2। রিঅ্যাকশনটা ব্যালেন্স করা যাক চলো। দেখো বেরিলিয়াম একটা আছে, বেরিলিয়াম একটা আছে, Na2 মানে দুটো সোডিয়াম আছে, তাহলে এদিকে একটা সোডিয়াম আছে, তাহলে দুই যোগ করে দিবে। এবার দেখো দুটো অক্সিজেন প্লাস দুটো হাইড্রোজেন, এদিকে দুটো অক্সিজেন প্লাস দুটো হাইড্রোজেন, OH 2H দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন, তাহলে টোটাল কটা অক্সিজেন? টোটাল চারটে অক্সিজেন চারটে হাইড্রোজেন, এখানে কি চারটে আছে? দেখো চারটে অক্সিজেন চারটে হাইড্রোজেনই আছে, তাহলে রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেছে। ভালো করে বোঝার চেষ্টা করো যে আমরা রিঅ্যাকশন কিভাবে ব্যালেন্স করলাম। তাহলে বেরিলিয়াম অক্সাইড এবং বেরিলিয়াম হাইড্রোক্সাইড দুজনে অ্যামফিটেরিক। অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলে আমরা জানি যে অ্যাসিডের সাথে যদি কোনো বেশি রিঅ্যাকশন করা হয় সেক্ষেত্রে কিন্তু সল্ট এবং ওয়াটার তৈরি হবে, আর বেসের সাথে রিঅ্যাকশন করলে বেরিলিয়াম টেট্রা হাইড্রোক্সি কমপ্লেক্সটা তৈরি হবে। এবার আমরা পড়বো যে বেরিলিয়াম আর গ্রুপ বাকি যে মেটাল গুলো আছে, ম্যাগনেসিয়াম তারপর ক্যালসিয়াম, তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে। তাহলে দেখো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের কি সাইজ অত্যন্ত ছোট, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ছোট, ম্যাগনেসিয়ামের এনার্জি আরো বেশি হবে, কারণ ছোট যখনই অ্যাটমিক রেডিয়াস ছোট হচ্ছে তখন নিউক্লিয়াসের কন্ট্রোলের মধ্যে ইলেকট্রন থাকছে, সেখান থেকে ইলেকট্রনকে বের করাটা অনেক ডিফিকাল্ট। তার কারণে আয়োনাইজেশন এনার্জি হাই, আর একই কারণে তার পোলারাইজিং পাওয়ারটা রিলেটিভলি হায়ার, ম্যাগনেসিয়ামের থেকেও হায়ার, তার জন্য মোর কোভ্যালেন্ট। তাহলে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে যদি তুলনা করতে বলা হয় কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হবে বেরিলিয়ামের কোভ্যালেন্ট ক্যারেক্টার অনেক বেশি। আর অক্সাইডের কথা যদি বলো, বেরিলিয়াম অক্সাইড অ্যামফোটেরিক এবং হাইড্রোক্সাইডও অ্যামফোটেরিক, বাট ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এরা সবই বেসিক নেচার হবে, নিচের দিকে যত নামবে তত বেসিক ক্যারেক্টার বাড়বে। মোর কোভ্যালেন্ট, এদিকে মোর আয়নিক, রিলেটিভলি লিথিয়াম রেসপেক্টে মোর আয়নিক, বাট ক্যালসিয়াম রেসপেক্টে মোর কোভ্যালেন্ট। তাহলে কি হচ্ছে? মোর আয়নিক তার রেসপেক্টে বেরিলিয়ামের রেসপেক্টে, যদি ক্যালসিয়ামের রেসপেক্টে বলা হয় তাহলে মোর কোভ্যালেন্ট হয়ে যাবে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বলা হয় বেরিলিয়াম থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি না, ম্যাগনেসিয়ামের থাকতে বেরিলিয়ামের কোভ্যালেন্ট ক্যারেক্টার আরো বেশি। ওয়াটারের সাথে বেরিলিয়াম ডাজ নট রিঅ্যাক্ট বিকজ কি, কারণটা কি, বেরিলিয়াম অক্সাইডের প্রোটেক্টিভ লেয়ার থাকে, তার কারণে রিঅ্যাকশন করে না। ম্যাগনেসিয়াম রিঅ্যাক্টস উইথ স্টিম, কোল্ড ওয়াটারের সাথে খুব স্লো রিঅ্যাকশন করে, হট ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, স্টিমের সাথে রিঅ্যাকশন করে ম্যাগনেসিয়াম অক্সাইড বানায়। তো বুঝতে পারলে। এবারে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বেরিলিয়াম 2+। আমরা বললাম যে বেরিলিয়াম 2+ হচ্ছে মোর কোভ্যালেন্ট, বেরিলিয়াম 2+ মোর কোভ্যালেন্ট। বুঝতে পারলে। লিথিয়াম আর ম্যাগনেসিয়াম 2+ কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখায়। এবার লিথিয়াম, তার নিচে সোডিয়াম, তার নিচে পটাশিয়াম, আর এদিকে আছে আমাদের বেরিলিয়াম, এদিকে আছে ম্যাগনেসিয়াম, বোরন, আছে অ্যালুমিনিয়াম। তো আমরা বলেছিলাম কার্বন সিলিকন, এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে গ্যালিয়াম, আর এখানে সিলিকন হচ্ছে জার্মানিয়াম। তো আমরা বলেছিলাম লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ দেখতে পাওয়া যায়, এবং বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ দেখতে পাওয়া যাবে, বোরন আর সিলিকনের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ দেখতে পাওয়া যাবে। তো আমরা এখন পড়বো যে বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কেন কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখা যাচ্ছে। দেখো বেরিলিয়াম 2+ আর অ্যালুমিনিয়াম 3+। তো একই রকম ভাবে আমরা যেটা বুঝেছিলাম যে বেরিলিয়ামের কি হচ্ছে, সাইজ বড়,
সাইজ বড়, চার্জ 2+। এবার বেরিলিয়ামের ডান দিকে আছে, তার জন্য সাইজ বড়। আবার গ্রুপের একটা গ্রুপ নিচে অ্যালুমিনিয়াম চলে আসে, তো অ্যালুমিনিয়ামের সাইজ আরো রিলেটিভলি বড় হবে। কিন্তু যেহেতু অ্যালুমিনিয়ামের চার্জ বেশি, তার জন্য ফাই, যেটা হচ্ছে চার্জ বাই রেডিয়াস, সেই যে রেশিওটা, সেটা কিন্তু দুজনের ক্ষেত্রে কম্পারেবল হচ্ছে। কারণ অ্যালুমিনিয়ামের সাইজ ওভারঅল বাড়লেও, যেহেতু তার পিরিয়ড চেঞ্জ হচ্ছে, নিচের পিরিয়ডে আছে, তার ওভারঅল সাইজটা বেশি, কিন্তু চার্জ যেহেতু 3 ইউনিট, তার কারণে তাদের সাইজ, চার্জ বাই রেডিয়াস যে রেশিওটা ফাই হচ্ছে কম্পারেবল বা অলমোস্ট সিমিলার। সিমিলার হওয়ার কারণে তাদের কি হচ্ছে, পোলারাইজিং পাওয়ার সেম এবং হাই পোলারাইজিং পাওয়ার, চার্জ ডেন্সিটি এবং পোলারাইজিং পাওয়ার সেম, তাদের বোথ শো গ্রেটার কোভ্যালেন্ট ক্যারেক্টার দেন এক্সপেক্টেড। যেহেতু তাদের এই ফাই বা চার্জ ডেন্সিটি, যেটাকে আমরা বললাম যে ফাই, আমরা বললাম যে ফাই রিলেটিভলি হাই, তার জন্য কি হয়, তার গ্রেটার কোভ্যালেন্ট ক্যারেক্টার দেয়, গ্রেটার কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখায়। এখন এদের মধ্যে কি সিমিলারিটি দেখা গেছে? সিমিলারিটি যেগুলো দেখা গেছে, এদের যে দুজনের যে অক্সাইড গুলো, বেরিলিয়াম অক্সাইড অথবা Al2O3, Al2O3 হচ্ছে কেন না, অ্যালুমিনিয়াম হচ্ছে +3 আর অক্সিজেন হচ্ছে 2-, তাহলে ক্রস করতে হবে Al2O3, বুঝতে পারলে? তো এই অক্সাইড গুলো, বোধ অক্সাইড গুলো হচ্ছে বেসিক, সরি অ্যাম্ফোটেরিক। তো যে অক্সাইড গুলো অ্যাম্ফোটেরিক, দুজনের যে অক্সাইড অ্যাম্ফোটেরিক, এবং বেরিলিয়াম হাইড্রোক্সাইড, অপরদিকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এরাও হচ্ছে কিনা অ্যাম্ফোটেরিক। দেখতে পাচ্ছ যে সিমিলার প্রপার্টিজ। অপরদিকে LCl3 এবং বেরিলিয়াম Cl2, এরা দুজনেই কি হচ্ছে কোভ্যালেন্ট ইন নেচার, এরা হচ্ছে কোভ্যালেন্ট ইন নেচার, বুঝতে পারলে? আর এরা সিমিলার কাইন্ড অফ কমপ্লেক্স অফ এর বেসের সাথে রিয়াকশন করে, এনওএইচ এর সাথে রিয়াকশন করে এরা সিমিলার কমপ্লেক্স তৈরি করে। অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়াম, এরা দুজনেই সিমিলার কাইন্ড অফ কমপ্লেক্স বানায়। আর এরা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, তার কারণ হচ্ছে কি, লেস রিঅ্যাক্টিভের কারণ হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার থাকার কারণে লেস রিঅ্যাক্টিভ। এরা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ ডিউ টু প্রোটেক্টিভ লেয়ার। এদের প্রোটেক্টিভ লেয়ার থাকার কারণে এরা হচ্ছে কিনা লেস রিঅ্যাক্টিভ, বুঝতে পারলে? প্রোটেক্টিভ লেয়ার থাকার কারণে এরা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। তো এইটুকুই আমাদের পড়তে হবে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম ডায়াগোনাল রেসিস্ট্যান্স এবং বেরিলিয়ামের কেমিস্ট্রির মধ্যে। দেখো, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের যে ডায়াগোনাল রেসিস্ট্যান্স যেগুলো দেখা যাচ্ছে, যে দুজনের সাইজটা কি হচ্ছে না, স্মল সাইজ, হাই চার্জ ডেন্সিটি, তার কারণে হাই পোলারাইজিং পাওয়ারটা হচ্ছে হাই। অক্সাইড হচ্ছে বেরিলিয়াম অক্সাইড, Al2O3 অক্সাইড অ্যাম্ফোটেরিক হয়, হাইড্রোক্সাইডও অ্যাম্ফোটেরিক হয়, তাদের ক্লোরাইড গুলো কোভ্যালেন্ট নেচার হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়, আর প্রোটেক্টিভ লেয়ার থাকার কারণে তাদের লেস রিঅ্যাক্টিভ। তো এইটুকুই আমাদের পড়তে হবে বেরিলিয়ামের উপর। আর ডায়াগোনাল রিলেশনশিপটা কেন অ্যালুমিনিয়ামের সাথে দেখা যায়, সেটা আমরা তোমাদের এক্সপ্লেন করেছি, এবং কোভ্যালেন্ট ক্যারেক্টার কেন বেশি সেটাও এক্সপ্লেন করেছি। কোভ্যালেন্ট ক্যারেক্টার তখনই বেশি হবে যদি ক্যাটায়নটা সাইজে স্মল হয় এবং চার্জ ডেন্সিটি খুব হাই হয়। স্মল সাইজ হলে চার্জ ডেন্সিটি হাই হবে, তখন কি করবে, সে যে ক্যাটায়নকে অ্যানায়নকে পোলারাইজেশন করতে পারবে, অ্যানায়নে ডিফর্ম করতে পারবে। আমি বলেছিলাম যে একটা ক্লাসে যদি একটা ম্যাম চলে আসেন, তার সেখানে ক্লাসে যেমন কি বলবো, ডিসিমেট্রাইজেশন বা ডিফরমেশনটা হয়, সেগুলো সামনে চলে আসবে, বা যার পেছনে বসছিল তাও সামনে চলে আসবে। সেরকম ভাবে যখন চার্জ, একটা ক্যাটায়নের যখন চার্জ খুব ডেন্সিটি বেশি হবে, বা একটা স্ট্রং ক্যাটায়ন চলে আসবে, তখন কিন্তু সে অ্যানায়নকে পোলারাইজ করতে পারবে। একই রকম ভাবে একটা স্মল অ্যানায়ন, যেমন ফ্লুরাইড এসে কিন্তু ক্যালসিয়াম, ফ্লুরাইড এসে কিন্তু বড় লার্জ সাইজের ক্যাটায়নকেও সে কিন্তু ডিফর্ম করতে পারবে। তো অ্যানায়ন, ক্যাটায়ন যেমন অ্যানায়নকে পোলারাইজ করতে পারবে, অ্যানায়নও ক্যাটায়নকে পোলারাইজ করতে পারবে।
অল্টারনেটিভ ক্লাসে যদি একটা খুব হ্যান্ডসাম স্যার চলে আসে তোমাদের, তাহলে তো বুঝতেই পারছো যেমন অ্যাটেনশন বেড়ে যায়, সেরকম ভাবে দুটো ক্ষেত্রেই সম্ভব। আর তাই আমরা বাবা বলছিলাম যে ডায়াগোনাল রিলেশনশিপ এবং কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়ছে। তো আমরা অলমোস্ট এই ব্লকের শেষের দিকে চলে এসেছি। তো ভালো করে নোটটা তৈরি করবে, কারণ নোটটা যদি না তোমরা ভালো করে তৈরি করো তাহলে কিন্তু ক্লাসগুলো করার কোনো মানে হয় না।